এখন আলোচনা করছি উপপাদ্য 24 নিয়ে। উপপাদ্য 24-এ একটা চতুর্ভুজের কথা বলা আছে, যার দুইটি বিপরীত কোণ হচ্ছে সম্পূরক। এখানে আমাদের যে চতুর্ভুজটা দেয়া আছে ABCE, এখানে সম্পূরক কোণ হচ্ছে চতুর্ভুজের দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তাহলে ওই কোণদ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তো আমাদের এই যে চতুর্ভুজটা দেয়া আছে, এর এই যে বিপরীত কোণ হচ্ছে সম্পূরক কোণ, এবং এর শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে যদি বিপরীত কোণ দুটো সম্পূরক হয়, এবং এই সমবৃত্তর বিষয়টা হচ্ছে একই বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা যে চতুর্ভুজটা নিছি ABCD, এই চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত, এবং এরা কিন্তু সমরেখ নয়। সমরেখ নয় মানে হচ্ছে এরা একই রেখার উপর অবস্থিত নয়। এই বিন্দু তিনটার কথা বলা হচ্ছে। তো যেহেতু এরা সমবৃত্ত নয়, তাহলে এদের উপর থেকে, এই বিন্দু তিনটের উপর থেকে যদি কোনো বৃত্ত যায়, তাহলে সেটা একটা বৃত্তই যেতে পারবে। একাধিক বৃত্তের উপরে আসলে এই ABC বিন্দু তিনটি স্থাপিত হতে পারবে না। তো আমরা এই যে ডি বিন্দুটা বৃত্তের বাইরে নিয়ে নিছি, এবং এখানে এ এবং ডি এটাকে আমরা যুক্ত করছি, যার ফলে আমাদের এডি রেখাংশ বৃত্তের পরিধির একটা নির্দিষ্ট জায়গায় আর একটা বিন্দু তৈরি করছে, এটা হচ্ছে ই বিন্দু। এখন আমরা ই বিন্দু এবং সি বিন্দু যোগ করে ইসি রেখা টানছি। তার মানে এখন আমাদের চতুর্ভুজ মূলত একটা যে প্রধান চতুর্ভুজ, সেটা হচ্ছে ABCD, আর একটা বৃত্তের অন্তর্লিখিত যেটা হয়েছে সেটা হচ্ছে ABCE, এবং নতুন করে একটা ত্রিভুজও উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে CDE ত্রিভুজ। তো অঙ্কন অনুসারে আমরা ABCE বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এটা অন্তর্লিখিত বৃত্তের চতুর্ভুজের চারটা যে শীর্ষবিন্দু এটা বৃত্তের উপরে অবস্থিত, তো এই জন্য এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমাদের যেহেতু বলে দিছে যে চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ হচ্ছে সম্পূরক হবে, দ্যাট মিন্স আমাদের এখানে যে বি কোণ এবং এই যে ই কোণ, এই কোণ দুইটা সম্পূরক। তার মানে এদের মাপ হচ্ছে, এদের মিলিত যোগফল হচ্ছে 2 সমকোণ হবে। এটা এখানে লিখছে ABC, তার মানে ABC এই কোণটা এবং AEC এই যে এই কোণটা, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমাদের এই যে শর্তের মধ্যে আগে থেকেই দেওয়া ছিল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মূল যে চতুর্ভুজটা আছে ABCD, এই সেম সূত্র কিন্তু ABCD চতুর্ভুজের উপরেও অ্যাপ্লিকেবল। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ABC কোণ প্লাস ADC কোণ, এটাও কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি আমাদের উদ্দীপকে, বা আমাদের যেটা বলে দিছি উপপাদ্যের মধ্যে সেই অনুসারে। তাহলে আমরা এই যে দুইটা সমীকরণ, এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তো আমরা এই যে এখানে যে দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণ থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে AEC সমান ADC, অর্থাৎ এই যে AEC এবং ADC দুইটা কোণ হবে আমার সমান, এই কোণটা সমান হতে হবে, যেটা আমরা এখান থেকে পাইছি। যেহেতু দুইটাই আমাদের 180 ডিগ্রি, ABC AEC যেহেতু 180, আবার ABC ADC দুইটা কোণ আবার 180, তার মানে আমরা এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ABC যোগ AEC ইজ ইকুয়াল টু ABC প্লাস ADC। তো দুই পাশে ABC থাকার কারণে এটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে AEC ইজ ইকুয়াল টু ADC, যেটা এখানে সরাসরি দেওয়া আছে। কিন্তু বিষয়টা হচ্ছে অসম্ভব, কারণ হচ্ছে আমাদের এখানে যে চতুর্ভুজটা আছে এবং নতুন যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এখানে আমাদের এই যে ই কোণটা, এটা হচ্ছে একটা এই ত্রিভুজের এই যে CED কোণের বহিস্থ কোণ। তাহলে আমরা ত্রিভুজের একটা সূত্র থেকে জানি, উপপাদ্য যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা কোণের বহিস্থ কোণ সেটা হবে বিপরীত অন্তস্থ কোণ। তার মানে
এই যে এই কোণের বহিস্থ কোণ আমরা ই কোণকে চিন্তা করছি, এবং তাহলে এই কোণের বিপরীত যে দুইটা কোণ আছে ডি কোণ এবং সি কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান হতে হবে। তার মানে বিষয়টা এরকম। তো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমাদের এই সিডি ত্রিভুজের সিইডি কোণের বহিস্থ যে কোণ আছে, দ্যাট মিন্স এইসি কোণ, এই কোণের মানটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। কিন্তু আমাদের এটা এখানে অসম্ভব, কারণ হচ্ছে এখানের যে বৃত্তস্থ যে এই যে কোণটা আছে, এই কোণটা অনেক বড়, কিন্তু বিপরীত যে দুইটা কোণ আছে ডি কোণ এবং সি কোণ, ছোটো ছোটো যে দুইটা কোণ, এটা কিন্তু অত্যন্ত ছোট। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি বহিস্থ কোণ এইসি কোণটা হবে বড় বিপরীত অন্তস্থ কোণের থেকে, এডিসি কোণ থেকে। তাহলে আমরা লিখতে পারি কি, ই কোণ এবং ডি কোণ, ই এবং ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না। ই এবং ই বিন্দু এবং ডি বিন্দু অবশ্যই একসাথে মিলে যাবে। এখানে অনেকের কনফিউশন থাকে। বিষয়টা হচ্ছে আমাদের যে ডি বিন্দু যেটা আমরা নিয়েছিলাম, এটা কিন্তু ই বিন্দুর খুবই কাছাকাছি। আমরা যদি এই ডি বিন্দুটাকে যদি আরও দূরে নিতাম, তাহলে আমাদের এই যে এ ডি সি কোণের মানটা আরও ছোট হতো। তার মানে এই যে বৃত্তস্থ যে বিন্দুটা নতুন তৈরি হয়েছিল ই বিন্দু, এই বিন্দু থেকে আমাদের কল্পিত ডি বিন্দু যত দূরে হবে, তাহলে আমাদের এ ডি সি কোণটার মানও তত ছোট হবে। যদি আমি চিত্রটা এঁকে দেখাই, এই যে, তো আমাদের ডি বিন্দুটা কিন্তু এখানে আছে, এই যে ই বিন্দুর খুব কাছাকাছি আছে। এই কারণে আমাদের এই যে এডি সি কোণটার মান কিন্তু এমনিতেই ছোট, কিন্তু এটা যদি আরও ডি কোণটা যদি আরও ডি বিন্দুটা যদি আরও দূরে থাকতো, তাহলে আমাদের কোণের মানটা আরও ছোট হতো, আরও দূরে থাকলে আরও ছোট হতো। এভাবে যত দূরে থাকবে আমাদের এডিসি কোণের মান তত ছোট হবে। তো এখন যেহেতু আমাদের বিপরীত অন্তস্থ কোণ ডি কোণ এবং এই যে ছোট সি কোণটার যোগফলের থেকেও আমাদের ই কোণটা বড়, যদিও সমান হওয়ার কথা ছিল বৃত্তীয় যে উপপাদ্য মতে, এটা হয়নি, হয়েছে এটা আমাদের এইসি কোণটা কিন্তু বড় হয়েছে। তার মানে আমাদের এই যে কল্পিত, আমাদের যেহেতু কল্পিত বিন্দু ডি, এটার আসলে কোনো অস্তিত্বই এখানে নাই। কারণ হচ্ছে আমাদের বৃত্তীয় যে উপপাদ্য যেটা বললাম যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হবে, এটা সব ক্ষেত্রেই সত্য। যেহেতু আমাদের এক্ষেত্রে এই বৃত্তীয় যে চতুর্ভুজটা সেটা কিন্তু ত্রিভুজের উপপাদ্যকে অস্বীকার করছে, যে কারণে আমাদের এই যে ডি বিন্দুর যেটা আমরা কল্পনা করছি বৃত্তের বাইরে, এই বিন্দু আসলে কোনো অস্তিত্বই নেই। তার মানে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ হচ্ছে এবিসিই চতুর্ভুজ। তার মানে ডি বিন্দু এবং ই বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। ডি বিন্দুটা হতে হলে আমাদের ই বিন্দুটাই সঠিক, ডি বিন্দু বলতে কোনো বিন্দু এখানে থাকবে না। তার মানে আমি কি বলতে পারি, আগে থেকে আমাদের এ বি সি তিনটা কিন্তু অলরেডি এই বৃত্তের সাথে অন্তর্লিখিত ছিল, বৃত্তের পরিধির উপরে ছিল। এখন চতুর্থ যে বিন্দুটা আমরা প্রমাণ করলাম যে ডি বিন্দুটা হচ্ছে আমাদের বৃত্তের বাইরের কিছু না, বরং বৃত্তের উপরেই একটা বিন্দু, ই বিন্দু এবং ডি বিন্দু সেম বিন্দু। তার মানে আমাদের চতুর্থ যে বিন্দুটা ত্রিভুজের চতুর্ভুজের, এটাও কিন্তু বৃত্তের একটা পরিধির একটা বিন্দু থেকেই গিয়েছে। তার মানে এ বি সি এবং ই বিন্দু, এগুলো ডি বিন্দু, এটা হচ্ছে সমবৃত্ত। তার মানে আমাদের এই চারটি বিন্দু হচ্ছে সমবৃত্ত, এটা হচ্ছে প্রমাণিত। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছো।